নমস্কার। আমি সপ্তর্ষি অধিকারী, কনসালটেন্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, অ্যান্ড চিফ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সুইট স্মাইল, বাগবাজার। আজকে আমরা শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে বাবা মাদের যে সচেতনতা সেটার ব্যাপারে কিছু কথা বলবো। সুস্থ বাচ্চা আমরা সকলেই কামনা করি, সে শারীরিকভাবে সুস্থ থাকুক, মানসিকভাবে সুস্থ থাকুক। শারীরিকভাবে সুস্থতার দিক থেকে আমরা যখন শিশুরোগ বিশেষজ্ঞের কাছে যাই এবং বিভিন্ন ধরনের ভ্যাকসিনস নেওয়া ইত্যাদি দিয়ে বাচ্চাকে আমরা শারীরিকভাবে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলানোর জন্য সাহায্য করি, কিন্তু মানসিকভাবেও বাচ্চাদের যে অনেক সমস্যা দেখা যায় সে ব্যাপারেও বাবা মায়েদের একটু সচেতনতার প্রয়োজন আছে বলে আমি মনে করি। প্রথম কথা যেটা দেখতে হবে যে বাচ্চাদের এই মানসিক সমস্যাটা ইদানিং অনেকটা বেড়েছে, আগেও ছিল, কিন্তু এখন বাবা মায়েদের মধ্যে একটু অ্যাওয়ারনেস বাড়াতে, সচেতনতা বাড়াতে ব্যাপারটা আমাদের গোচরে আসে এবং চিকিৎসার জন্য অনেক বাবা মা আসেন তাদের বাচ্চাদের নিয়ে। বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের জায়গাটাকে আমরা যদি খুব ব্রডলি ভাগ করি তাহলে আমরা বুঝতে পারি যে মূলত তিন ধরনের সমস্যা দেখা যায়। এক হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অ্যান্ড পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেটার মধ্যে আসে ইন্টেলেকচুয়াল ডেফিসিট এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আরেক ধরনের সমস্যা যেটা হয় এছাড়াও সেটা হচ্ছে এক্সটার্নালাইজেশন ডিসঅর্ডার, যার মধ্যে আমরা দেখি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, কন্ডাক্ট ডিসঅর্ডার, অপোজিশনাল ডিসঅর্ডার। অ্যান্ড ইন্টারনালাইজেশন ডিসঅর্ডার, যেটার মধ্যে আমরা দেখি চাইল্ডহুড ডিপ্রেশন, ফোবিয়া, অ্যাংজাইটি, সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার ইত্যাদি। তো আমি প্রথমে আসি ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের কনসেপ্টে। আমরা জানি একটা শিশু যখন ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হচ্ছে তার একটা মাইলস্টোন থাকে, যেটাকে আমরা বলি ডেভেলপমেন্টাল মাইলস্টোন। অর্থাৎ একটা শিশুর কখন তার ঘাড় শক্ত হচ্ছে, কখন দাঁত উঠছে, কখন সে বসতে শিখছে, কখন সে হাঁটতে শিখছে, হামাগুড়ি দিতে শিখছে, এই প্রত্যেকটার একটা নির্দিষ্ট বয়স আছে। সেই নির্দিষ্ট বয়স থেকে কোনো বাচ্চা যদি একটু পিছিয়ে যায়, ধরা যাক আমরা যেটা ধরি যে একটা বাচ্চা মোটামুটি আমরা জানি যে 1-1.5 বছরের মধ্যে মোটামুটি হাঁটতে পারে। এবার দেখা যাচ্ছে যে বাচ্চার 2 বছর 2.5 বছর বয়স হয়ে যাচ্ছে, বাচ্চা হাঁটতে পারছে না, কিংবা তার বসাটাতেও দেরি হয়েছে। 3 মাসের মধ্যে তার যে ঘাড় শক্ত হওয়ার কথা সেটাও হয়নি, সেটা হয়তো 8 মাস 9 মাস বা 1 বছরে হয়েছে। অর্থাৎ এই ডেভেলপমেন্টাল মাইলস্টোনটা যখন তার নির্দিষ্ট বয়স থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, তখন বাবা মায়েদের সচেতন হওয়া উচিত, একজন শিশুরোগ বিশেষজ্ঞ বা পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যাওয়া এবং প্রপারলি অ্যাসেস করা, এবং সেই শিশুরোগ বিশেষজ্ঞ সাইকোলজিস্টের কাছে রেফার করিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বোঝাতে পারি বাবা মায়েদের যে সে এখন কোন ডেভেলপমেন্টাল এজে আছে। এই ডেভেলপমেন্টাল মাইলস্টোনটা খুব ইম্পর্টেন্ট বাচ্চার বুদ্ধির বিকাশের ক্ষেত্রে। রিসার্চে দেখা গেছে যে যদি বাচ্চার ডেভেলপমেন্টাল মাইলস্টোন পিছিয়ে যায় তাহলে তার বুদ্ধির জায়গায় একটা সমস্যা আসতে পারে, যেটাকে আমরা সাধারণত বলি ইন্টেলিজেন্স কোশেন্ট বা আইকিউ, যেটা বিভিন্ন রকমের অ্যাসেসমেন্ট দিয়ে আমরা পরিমাপ করতে পারি যে বাচ্চা কোন জায়গায় এখন তার আইকিউটা দাঁড়িয়ে আছে বা বুদ্ধাঙ্কটা দাঁড়িয়ে আছে। এছাড়াও যদি দেখা যায় যে বাচ্চার মধ্যে বুদ্ধির জায়গাটা কম আছে, আমরা সেক্ষেত্রে তার প্রপার ব্যবস্থা নিতে পারি। বিভিন্ন ধরনের স্পেশাল এডুকেশন, অকুপেশনাল থেরাপি ইত্যাদির মাধ্যমে বাচ্চাকে অনেকটা কিন্তু রেগুলার লাইফে ফিরিয়ে নিয়ে আসা যায়। দ্বিতীয় যে জায়গাটা আমি বলেছিলাম সেটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এটা অ্যাকচুয়ালি একটা আগে যেটা বলা হতো দ্যাট ইজ পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। অর্থাৎ একটা বাচ্চার এখানে বেসিক্যালি যেটা হয় তার কমিউনিকেশন ডিলে হয়, স্পিচে প্রবলেম হয়, অর্থাৎ স্পিচটা তার আইদার প্রবলেমেটিক হতে পারে অথবা তার কথা অনেক কম বলতে পারে। ইনফ্যাক্ট ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা আইকিউর ক্ষেত্রেও কিন্তু স্পিচের ডিলে হয় অনেক সময়, সেটা স্পিচ থেরাপিস্টরা ম্যানেজ করেন সেই জায়গাটা। তো এই যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার মূলত কি প্রবলেম হয়, কমিউনিকেশন প্রবলেম, সোশ্যাল
একটা প্রবলেম হয়, অর্থাৎ সোশ্যাল কমিউনিকেশনসের একটা প্রবলেম হয়। বাচ্চাদের আই কন্ট্যাক্ট থাকে না, তারা নিজেদের একটা জগৎ তৈরি করে, আজ মনে হবে তারা একটা নিজেদের জগতে বাস করে, বাইরের জগতের সঙ্গে তার কোনো কমিউনিকেশন সেরকম ভাবে নেই। এদের পিয়ার ইন্টারাকশন খুব খারাপ হয়, বন্ধু বান্ধবদের সঙ্গে এরা একেবারেই মেলামেশা করতে পারে না, নিজের জগতেই এরা আবদ্ধ থাকে। তো এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারও কিন্তু ডায়াগনোসিস করার জন্য, এটা ইউজুয়ালি আগে বলা হতো 3 বছর বয়স থেকে আমরা ডায়াগনোসিস করতে পারি, এখন যেটা বলা হয় যে মোটামুটি আমরা 1 বছরের মধ্যেই কিন্তু জিনিসটাকে ডায়াগনোসিস করতে পারি। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যখন ডায়াগনোসিস হচ্ছে, একজন পেডিয়াট্রিশিয়ান বা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা একজন সাইকিয়াট্রিস্ট যখন নির্দিষ্ট কিছু পরীক্ষার মাধ্যমে জিনিসটাকে অ্যাসেস করেন এবং বাচ্চার ডায়াগনোসিসটাকে কনফার্ম করেন, তার পরবর্তীকালে কিন্তু স্পেশাল এডুকেশন, বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট এবং প্যারেন্টাল কাউন্সিলিং, যে কিভাবে বাচ্চার সঙ্গে ডিল করবে, সেটা ইন্টেলেকচুয়াল ডেফিসিটের ক্ষেত্রেও করা হয়, সেটা কিন্তু করার একটা রাস্তা বা পদ্ধতি আছে। সেটার জন্য সায়েন্টিফিক্যালি আপনাদের সেই পদ্ধতিটা শিখিয়ে দেওয়া হয়, যারা এক্সপার্ট তারা সেটা করে থাকে। এই হলো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এবং পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এবার যেটা বলবো এক্সটার্নালাইজেশন ডিসঅর্ডার, যেটার মধ্যে মেনলি আমরা দেখি এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। একটা বাচ্চা চঞ্চল, চঞ্চল বাচ্চা, সুস্থ বাচ্চা, কোনো অসুবিধে নেই, কিন্তু সেই চঞ্চলতাটা, সেই হাইপার অ্যাক্টিভিটিটা এমন একটা লেভেলে পৌঁছে গেছে যেখানে কিন্তু কারোর পক্ষেই সেটা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। এবং সেটা প্রত্যেকটা সিচুয়েশনে, বাচ্চাটা স্কুলে হতে পারে, বাড়িতে তো অবশ্যই, কোনো নতুন জায়গায় গিয়ে এই সমস্যাটা, সে ফিজিট করছে, ছটফট করছে, বসেই থাকতে পারছে না এক জায়গায়, এই ব্যাপারগুলো আছে, হাইপার অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এছাড়াও ইনঅ্যাটেনশন, বাচ্চা কোনো জিনিসে অ্যাটেনশন দিতে পারছে না, অ্যাটেনশনে তার অভাব হচ্ছে, সে কোনো একটা জিনিস 2 মিনিটের বেশি বা 3 মিনিটের বেশি করতেই পারছে না। তো তখন আমাদের ভাবতে হবে যে বাচ্চার মধ্যে এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার কিছু আছে কিনা। তো সেটার জন্য আপনাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাওয়া, একটা প্রপার অ্যাসেসমেন্ট করা এবং অ্যাকর্ডিংলি ম্যানেজ করার একটা জায়গা আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওষুধেরও প্রয়োজন হয়, ওষুধ দিতে হয় যদি সিভিয়ারিটি অ্যাটেনশন ডেফিসিটের বা হাইপার অ্যাক্টিভিটির বেশি থাকে। এছাড়াও আমরা কিছু সোশ্যাল স্কিলস, কিছু গেম, এইগুলোতে ইনভলভ করতে বলি বাবা মায়েদের বাচ্চাদেরকে, সেটা কিন্তু হাইপার অ্যাক্টিভিটির জায়গাটাকে অনেকটা টোন ডাউন করে। নেক্সট হচ্ছে অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার বা ওডিডি। এক্ষেত্রে বাচ্চাদের মধ্যে স্লাইট এডিএইচডির সমস্যা থাকলেও, এটা এডিএইচডির সঙ্গে ওডি থাকতে পারে, ওডিডি থাকতে পারে, কিন্তু মেইনলি এখানে যে সমস্যাটা হয় যে বাচ্চা একেবারেই কথা শোনে না। অনেক বাচ্চাই কথা শোনে না, কিন্তু সে যাই বলছে সেটাই যেন ডিফাই করছে, এল্ডারলিদের ডিফাই করা। তার সঙ্গে সঙ্গে কিছু বিহেভিয়ারাল ডিস্টারবেন্সেস তৈরি হতে পারে, যেমন মিথ্যে কথা বলা, যেমন টাকা পয়সা চুরি করা, অসত্য কথা বলা, এই জায়গাগুলো, এবং ফ্রিকুয়েন্টলি মারামারিতে বন্ধু বান্ধবদের সঙ্গে জড়িয়ে পড়া, এই জায়গাগুলো কিন্তু ওডিডির একটা প্রাইম সিমটমস, এইগুলোকে চিনতে হবে, জানতে হবে। এবং এই ওডিডির জায়গাটা আমরা ডায়াগনোসিস করি মোটামুটি 9-10 বছর বয়স অবধি, 11-12তেও করা যায়, কিন্তু 12-13 পর থেকে যখন আপ টু 14-15-16 অর্থাৎ প্রি অ্যাডোলেসেন্সে সে যখন ঢুকছে, তখন এই ওডিডির মাত্রাটা যদি আনট্রিটেড থাকে তখন আর একটু সিভিয়ার লেভেলে চলে যায়, যেটাকে আমরা বলি কন্ডাক্ট ডিসঅর্ডার বা সিডি। এই কন্ডাক্ট ডিসঅর্ডার বা সিডির জায়গাটা যেটা হয়, সেটা হচ্ছে বাচ্চার এক্ষেত্রে কিন্তু অনেক যেটা হয় যে ক্রুয়েলটি টু অ্যানিমেল যেটা দেখা যায়, বা ডিস্ট্রাকশন অফ দ্য প্রপার্টি দেখা যায়, অন্যের জিনিসপত্র, গাড়ি ফাড়ি ভাঙচুর করে দিচ্ছে, বাড়িতে ঢিল ছুঁড়ে কাজ ভেঙে, মানে কাজ ভেঙে দিচ্ছে। এছাড়াও মিথ্যে কথা বলা, টাকা পয়সা চুরি করা, স্কুল পালিয়ে যাওয়া, স্কুল বাঙ্ক করা, এই ব্যাপারগুলো কিন্তু সিডি বা কন্ডাক্ট ডিসঅর্ডারের বাচ্চাদের মধ্যে থাকে। এবার এটা বাড়লে পরবর্তীকালে অ্যাডাল্ট হুডে গিয়ে আমরা এএসপিডির জায়গা বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটির জায়গাটা কিন্তু আসতে পারে, সেটা পরবর্তী বিষয়ে কখনো আলোচনা করা যেতে পারে। তো এই প্রত্যেক কটা যে আলোচনা করা হলো এক্সটার্নালাইজেশন ডিসঅর্ডার, এগুলোর কিন্তু প্রপার ম্যানেজমেন্ট কিছু কিছু ক্ষেত্রে মেডিসিন, এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট বা অনেক ক্ষেত্রে কগনিটিভ থেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, প্যারেন্টাল কাউন্সেলিং, সাইকো এডুকেশন, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেকটা ম্যানেজ করতে পারি। নেক্সট হচ্ছে লাস্ট যেটা বললাম ইন্টারনালাইজেশন ডিসঅর্ডার, যেটার মধ্যে মেইনলি আমরা অনেক সময় দেখি যে চাইল্ডহুড অ্যাংজাইটি ডিসঅর্ডার, বা যেটা চাইল্ডহুড ওসিডি থাকতে পারে, অর্থাৎ বাচ্চা হয়তো একই কথা বারবার বলে যাচ্ছে বা একই চিন্তা বারবার করে যাচ্ছে, বারবার হাত ধুচ্ছে, বারবার প্রণাম করছে,
বা বারবার কোনো কিছু কাউন্ট করছে, সেখান থেকে তার মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে। এছাড়াও হয় সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার, অর্থাৎ বাচ্চাকে হয়তো স্কুলে যেতে পারছে না, স্কুলে গেলেই তার এমন কান্না কাঁদছে যে তাকে স্কুলে নিয়েই যাওয়া যাচ্ছে না। ওই নির্দিষ্ট সময় মা বা বাবার থেকে সেপারেশন তার মনের মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি করছে। চাইল্ডহুড ডিপ্রেশনেরও প্রচুর কেসেস আমরা পাই, যেখানে বাচ্চাদের এই যে এত মানসিক চাপ, এই যে পড়াশোনার অনেক কিছু চাপ থাকছে, বা তার সঙ্গে সঙ্গে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং বাবা মায়ের একটা আনএক্সপেক্টেড এক্সপেকটেশনস বাচ্চার প্রতি, এই জায়গাগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে চাইল্ডহুড ডিপ্রেশনেরও জন্ম দিচ্ছে। সেগুলো প্রপারলি ট্রিট করা প্রয়োজন। কাউন্সেলিং বা সাইকোথেরাপি, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে রেগুলার যাওয়া, ভিজিট করা, থেরাপিউটিক ম্যানেজমেন্ট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো ইন এ নাটশেল আমরা যেটা বলতে পারি ছোটভাবে, যে এই যে টোটাল যে ডিসঅর্ডারস গুলো বাচ্চাদের ক্ষেত্রে বিশেষত আমরা আলোচনা করলাম, সেটা কিন্তু ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। আপনাদের প্রপারলি একজন এফিশিয়েন্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়েই কিন্তু চিকিৎসাগুলো করাতে হবে। যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে তার সিমটমসের সিভিয়ারিটি বেশি, সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট কিন্তু দেখে ওষুধও ব্যবস্থা হতে পারে। ওষুধ খাওয়া নিয়ে বাবা মায়েদের অনেক প্রবলেম আছে, যে সাইকিয়াট্রিক ড্রাগ প্রবলেম হতে পারে। রেস্ট অ্যাসিওর যে এমন কিছু সমস্যা হয় না যে সমস্যাগুলো বাচ্চারা একদম কোয়ালিটি অফ লাইফকে ড্যামেজ করে দেবে, এরকম কিচ্ছু না। ভুল ধারণা প্রচুর আছে। প্রয়োজন হলে, আপনার জ্বর হলে যেরকম ওষুধ খেতে হবে, অসুস্থতা হলে যদি প্রয়োজন হয় তখনই ওষুধ খেতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। লাস্ট কথা বলে শেষ করব, মোবাইল ফোনের ইউজেস। বাচ্চাদের আমরা যেটা রেকমেন্ড করি, 14-15 বছর বয়স অবধি কোনো মোবাইল ফোন বা স্ক্রিন টাইম ইউজ না করতে দেওয়া ভালো, বা যদিও করতে দেওয়া হয় সারা দিনে 1.5 থেকে 2 ঘন্টার বেশি নয়। কারণ স্ক্রিন টাইম বাচ্চাদের মধ্যে কিন্তু অনেক সমস্যা তৈরি করছে, রাদার এই সিমটমস যেগুলো ছিল সেগুলোকে অ্যাগ্রাভেট করছে বা নতুন সিমটমস তৈরি করছে। সুতরাং বাবা মাদের এই জায়গায় একটু কেয়ারফুল থাকতে হবে। একটু প্রপারলি ম্যানেজমেন্টের জায়গা করলে কিন্তু বাচ্চারা সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারবে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।